আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপারফেস্ট ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের আরো 2 উপদেষ্টা ও প্রধান বিচারপতি। বঙ্গভবনে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি। আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রথম অফিস, ন্যায় প্রতিষ্ঠা ও বাজারের অশুভ সিন্ডিকেট দূর করার অঙ্গীকার। বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগ দেওয়ার নির্দেশ। মানুষ মারতেই পুলিশের হাতে মরণাস্ত্র তুলে দেওয়া হয়েছিল মন্তব্য। 1 মাসের মধ্যে শুরু হচ্ছে না এইচএসসি ও সমমানের পরীক্ষা। মন্ত্রণালয়ের নির্দেশনা আসলেই শুরু হবে মাধ্যমিকের শিক্ষা কার্যক্রম। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন সুপ্রদীপ চাকমা এবং বিধান রঞ্জন রায়। বঙ্গভবনে দরবার হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন উপদেষ্টা ও প্রধান বিচারপতিকে শপথ পাঠ করান। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের পর দেশের 25তম প্রধান বিচারপতি হলেন হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে শপথ বাক্য পাঠ করান। বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের এরপর শপথ পড়ানো হয় বাকি 2 জন উপদেষ্টাকে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে শপথ নেন সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক বিধান রঞ্জন রায়। পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। সেদিন প্রধান উপদেষ্টা সহ 13 জন উপদেষ্টা শপথ নেন। তবে দেশের বাইরে থাকায় এখনও উপদেষ্টা হিসেবে শপথ নেননি মুক্তিযোদ্ধা ফারুক আজম। সব মিলে প্রধান উপদেষ্টা সহ 16 জন উপদেষ্টাকে নিয়ে যাত্রা শুরু হলো অন্তর্বর্তীকালীন সরকারের। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। শপথ গ্রহণ করে সুপ্রিম কোর্টে এসে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সবাইকে গণজাগরণের অভিনন্দন জানিয়েছেন। এদিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দিন পর সুপ্রিম কোর্টে আসেন বিচারপতিরা। আর অ্যাটর্নি জেনারেল বলেছেন আইন উপদেষ্টা কোনো সিন্ডিকেটের সাথে থাকবেন না। মাঝাউল হক মান্নার রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় সর্বশেষ সুপ্রিম কোর্টে বিচার কাজ চলেছিল 1 আগস্ট। এরপর আর বসেনি। গতকাল ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করার পর নতুন প্রধান বিচারপতি হিসেবে হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। প্রধান বিচারপতি শপথ নেওয়ার খবর শুনে 9 দিন পর একে একে সুপ্রিম কোর্টে আসতে থাকেন বিচারপতিরা। সর্বশেষ আসেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
স্যার আসসালামু আলাইকুম। স্যার অভিনন্দন স্যার। পরে বিচার বিভাগ নিয়ে কথা বলেন নবনিযুক্ত রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। হাইকোর্টে এখানে হস্তক্ষেপ আসিফ নজরুল স্যার দ্বারা বর্তমান আইন উপদেষ্টা ছাড়া হবে এটা আমি চিন্তাও করি না। যদি কেউ সিন্ডিকেট করে থাকে আপনারা জানলে আমাদেরকে জানিয়েন, আমি ওনার নোটিশে আনবো যে আপনার নামে এই সিন্ডিকেট তৈরি হয়েছে। আসিফ নজরুল সাহেব কোনো সিন্ডিকেটের দ্বারা পরিচালিত হবেন, এটা ওনার সবচেয়ে বড় শত্রু যদি কেউ থাকে উনিও বলবেন না। 12ই আগস্ট সোমবার থেকে সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম আবারও শুরু হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। মাছড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। শপথ নেয়ার পর প্রথম অফিস করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। কর্মকর্তাদের সাথে পরিচিতি, আলোচনা আর কিছু সিদ্ধান্ত নিয়ে দিন পার করেন তারা। ন্যায় প্রতিষ্ঠায় কাজ করবেন বলে জানান উপদেষ্টারা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথম পূর্ণ দিবস সরকারি অফিস। রোববার সকালেই সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের সাথে পরিচয় আর আলোচনা করেন উপদেষ্টারা। প্রথম দিন অফিস করে কয়েক উপদেষ্টা প্রতিষ্ঠানে শেখ হাসিনার নাম পরিবর্তন আর ইন্টারনেট বন্ধ করায় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। বাজারের অশুভ সিন্ডিকেট দূর করা আর নানা চ্যালেঞ্জ মোকাবেলা করার বিষয়ে আলোচনা করেন তারা। প্রথাগতভাবে যেভাবে প্রশাসন চলছে তার কিছু মূল্য আছে। এতদিনের সিস্টেম তো মূল্যহীন হতে পারে না, কিন্তু ডেলিভারি বেটার করতে, জনগণের প্রত্যাশা পূরণের জায়গাটা বেছে নিয়ে এই যে গণ অভ্যুত্থানটা হয়ে গেল, সেই অভ্যুত্থানের থেকে যে প্রত্যাশাগুলো আছে সেগুলোর সাথে আমাদেরকে একটা সংযোগ ঘটাতে হবে। প্রথম বৈঠকে প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনার নাম পরিবর্তন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে। আমরা এটার নাম পরিবর্তন করতে চাই, যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং হাজার সহস্র ছাত্র জনতা মারা গিয়েছে। আমরা মনে করি তিনি এর সাথে সরাসরি যুক্ত এবং সেই জায়গা থেকে এটা শুধু আমাদের মন্ত্রণালয় না, প্রত্যেকটি স্থানে এটা করা হবে। আইসিটি উপদেষ্টা ইন্টারনেট বন্ধ থাকার কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়ার কথা জানান। ইন্টারনেট ব্যবহারটা কিন্তু এটা একটা ডিজিটাল রাইটসে পরিণত হয়েছে, এটা একটা মানবাধিকারের বিষয়। তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে, যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। পরিবর্তনের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করবেন বলে আবারও জানান উপদেষ্টারা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। পুলিশের হাতে মরণাস্ত্র তুলে দিয়ে গণহত্যাকাণ্ডের নির্দেশদাতাদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেছেন, পুলিশকে আর কোনোদিন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হতে দেয়া হবে না। পুলিশ সদস্যদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন তিনি। এনামুল কবির রূপমের রিপোর্ট। সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সবার সঙ্গে কথাবার্তা বলে তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। বাইরে এসে সাংবাদিকদের বলেন, এদেশে রাজনীতি করা এখন কঠিন হবে। দেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, একজনের ইচ্ছায় রাষ্ট্র চলবে, এটা আর মেনে নেওয়া হবে না। একজন তথ্যমন্ত্রী লেখাপড়া জানার লোক বলে দুষ্কৃতিকারীরা করছে, ছাত্রদের আপনি দুষ্কৃতি বানিয়েছেন, সব বিচার হওয়া উচিত। পাওয়ারটাকে কুক্ষিগত করা হচ্ছে, হাজার হাজার লোক মারার পরে পাওয়ারে থাকতেছেন। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড। কোন মিডিয়া চাটুকারি করবেন, মিডিয়া বন্ধ হয়ে যাবে। সেটা আপনার আন্তর্জাতিক হাউটাও করেন, চিল্লাচিল্লি করেন, যা করেন, আপনারা যদি ওই সময় সত্য ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না। আগামী বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, কাজে যোগ না দিলে চাকরি থাকবে না। মডার্ন ওয়ার্ল্ডে এটা কখনো হয় নাই। একটা পতিত স্বৈরাচার ফিরে আসে নাই, ফিরে আসলে উনি এখানে থাকতেন। উনি কেন গেলেন? উনি এখানে থাকতেন, দল কিছু এখানে থাকতেন। মোহাম্মদ এরশাদ তো এক্সাম্পল আমাদের সামনে আছে।
ওনার পেছনে মেরে ফেলতে জেলে চলে গেছে, তার পার্টি এখন টিমটিমায় চলতেছে। আমরা মনে করি এই পার্টিটি, বিশেষ করে আওয়ামী লীগ অত্যন্ত পুরাতন পার্টি, ঐতিহ্যবাহী পার্টি, এই পার্টিতে নতুন নেতৃত্ব আসবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় রংপুরের পুলিশ কমিশনার মনিরুজ্জামানকে প্রত্যাহারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিনস দ্বীপ দিয়ে দেওয়ার শর্তে এই সরকার গঠিত হয়নি, বরং প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন অনুষ্ঠান করাই তাদের লক্ষ্য। তবে কবে নাগাদ নির্বাচন হতে পারে তা নিশ্চিত করতে পারেননি তিনি। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নিজেদের স্বার্থ সংরক্ষণ করার ঘোষণা দেন সাবেক এই পররাষ্ট্র সচিব। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিটের নীরবতা পালন দিয়ে শুরু হয় পররাষ্ট্র উপদেষ্টার প্রথম সংবাদ সম্মেলন। এরপর আন্দোলন এবং নতুন সরকার গঠনের প্রেক্ষাপট নিয়ে সূচনা বক্তব্য দেন সাবেক এই ক্যারিয়ার ডিপ্লোম্যাট। আমি শুধু এটুকু বলতে পারি যে আমি এরকম কোনো অঙ্গীকার করি নাই। আর আমার খুব সন্দেহ যে রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে গিয়ে আমেরিকার কাছে। প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঠিক কতদিনে নির্বাচন দেয়া সম্ভব হবে জানা নেই তাদের, তবে সবার আগে পরিস্থিতি স্থিতিশীল করাই লক্ষ্য। রিফর্মগুলি করে যেটুকু করা সম্ভব সেটা করে আসলে সরকারের লক্ষ্য হচ্ছে কিন্তু চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। এটা নিয়ে কোনো সন্দেহের কোনো সুযোগ নেই। আমরা এখনই বলতে পারছি না যে ঠিক কতদিন লাগবে, এটা নিয়ে আপাতত না হয় আমরা স্পেকুলেট না করি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা কিংবা দেশটির সাথে সম্পর্কের গতি প্রকৃতি নিয়েও কথা বলেন উপদেষ্টা। আমি মনে করি যে আসলে দুই সরকারের মধ্যে তো আসলে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এটা আমরা জানি সেটা, এবং আমি আমার লেখায় কথায় বিভিন্ন সময় বলেছি, অনেকেই বলেছেন সেটা। তবে এখানে একটা বার্তা যেটা ছিল, ঠিক মানুষের মাঝে কতটুকু যে সোনালী অধ্যায় চলছিল মানুষের মনে সম্পর্কের ব্যাপারে, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কাজে আমরা চেষ্টা করবো যে আসলে সম্পর্কটা শুধু দুটো দেশের মধ্যে না, দেশের সরকারের মধ্যে না, দুটো দেশের সার্বিক যে অস্তিত্ব, তার মধ্যে মানুষ খুব গুরুত্বপূর্ণ। মানুষ যেন ভাবে যে ভারত আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা এটাই চাই। আমরা চাইবো যে ভারত আমাদেরকে সেটাতে সহায়তা করুক। আরব আমিরাতে প্রতিবাদ সমাবেশ করে জেলে যাওয়া প্রবাসীদের মুক্ত করার জন্য প্রধান উপদেষ্টা নিজে কথা বলবেন বলেও জানান তিনি। বলেন, সবার সাথে সুষম সম্পর্ক তৈরি করতে চায় এই সরকার। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। রাজনৈতিক সংস্কার না করলে গণ অভ্যুত্থানের সুফল পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। এ লক্ষ্যে দলগুলো এক হয়ে একটা চুক্তি বা সনদ তৈরি করা দরকার বলেও মনে করেন তিনি। সুজনের আয়োজনে রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব বিষয়ে কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, অরাজকতা, অনিয়ম, গুম, খুন, বিচারহীনতা আর যেন না ঘটে তা নিশ্চিত করতে হবে। সব ধরনের আর্থিক লুটপাটের তদন্ত করার দাবি জানিয়েছেন সুজন সম্পাদক। সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুবায়াত ফেরদৌস সহ অন্যরা বক্তৃতা করেন। যে রাজনৈতিক সংস্কৃতি আমাদের যে বিকৃত এবং এই যে আমাদের যে নিচু মানের রাজনৈতিক সংস্কৃতি, প্রতিহিংসার রাজনৈতিক সংস্কৃতি এবং একে অপরকে ওই যে ল্যাংমারার রাজনৈতিক সংস্কৃতি, এটা তো ছিল, এটা ভয়াবহ আকার ধারণ করেছিল। এখন আবার আমরা তারই প্রতিফলন দেখতে পাচ্ছি। যাতে এই রকমের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে তার জন্য কতগুলো সংস্কার করতে হবে, সুদূর প্রসারী সংস্কার করতে হবে, গুরুত্বপূর্ণ যে আমূল সংস্কারের উদ্যোগ নিতে হবে। 9 বছর পর দেশে ফিরেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দিল্লি থেকে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। দলের নেতাকর্মীরাও বিমানবন্দরে তাকে স্বাগত জানান। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হয়েছিলেন সালাউদ্দিন আহমেদ। 62 দিন পর ওই বছরের 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতে অনুপ্রবেশের দায়ে হওয়া মামলায় 2018 সালে সালাউদ্দিন খালাস পান, কিন্তু ভারত সরকার আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়। বিমানবন্দর থেকে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির
প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন সালাউদ্দিন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সর্বস্তরের জনগণকে আহ্বান জানাবো, আপনারা ধৈর্য ধরুন, আপনারা শৃঙ্খলা ফিরিয়ে আনুন এবং এই দেশে যে একটি একবিংশ শতাব্দীর পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে, সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে। এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে এই রক্তস্নাত বাংলাদেশকে আমরা প্রকৃত একটি গণতান্ত্রিক এবং আইনের শাসনের রাষ্ট্র বানাতে পেরেছি। কমপক্ষে 1 মাস পর শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বিভিন্ন থানায় পুলিশ হেফাজতে থাকা প্রশ্ন পুড়ে যাবার কারণে নতুন প্রশ্ন ছাপাতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন নির্দেশনা আসলেই পুরোদমে শুরু হবে মাধ্যমিকের শিক্ষা কার্যক্রম। প্যারিস অলিম্পিকের খবর। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। চাকরি স্থায়ীকরণ, বেতন ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ওয়াসা ভবনের সামনে বিক্ষোভ করছে ঢাকার বিভিন্ন মঠস জোনের কর্মচারীরা। রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে জড়ো হতে থাকেন মঠস জোনের কর্মচারীরা। তাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে একই সময় অবস্থান নেন ওয়াসার কিছু কর্মকর্তা কর্মচারী। বিশৃঙ্খলা ঠেকাতে ওয়াসা ভবনের সামনে অবস্থান নিয়েছেন বলে জানান তারা। 2007 সাল থেকে এই পর্যন্ত আসছি, আমরা 13,000 টাকা পাই, আর আউটসোর্সিংয়ের বেতন 18-20 টাকা, আর তাদেরকে ওভারটাইম দিতেছে, অনেক কিছু দিতেছে, আমাদের কোনো সুযোগ সুবিধা নাই। পোলাপান লেখাপড়া করাইতে পারি না, এই যে আমাদের বাচ্চা স্কুল কলেজে ভর্তি করতে পারি না, ঘর ভাড়া দিতে পারি না। উপস্থিত থাকলে আমাদের বেতন, উপস্থিত না থাকলে ওই দিনের বেতন কাটা। পুরোপুরি আমরা একটা বৈষম্যের শিকারে অবস্থানে আছি আর কি। আমাদের যাতে রেগুলার করে দেয়, আমাদের শুধু এই দাবি। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ায় আক্রমণ ও হামলা চালানোর কথা স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। শনিবার রাতে টেলিভিশনে এক ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনের সামরিক বাহিনী এই যুদ্ধকে আগ্রাসীদের অঞ্চলের দিকে নিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার ভেতর 10 কিলোমিটার অগ্রসর হয়ে গেছে বলেও জানা যাচ্ছে। আজও ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং সুমি অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, কিয়েভ ও তার আশপাশের অঞ্চল এবং পূর্ব ইউক্রেন জুড়ে বিমান হামলার সতর্কতা জারি আছে। এবার কৃষি সংবাদ। শরীয়তপুরের ভেদরগঞ্জে সমন্বিত কৃষি খামার করে স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছেন গোলাম হোসেন বাবুল। 8 একর জমির উপর উচ্চ মূল্যের নিরাপদ ফল ফসল ও সবজি আবাদ করে বছরে প্রায় 8 লাখ টাকা আয় করছেন তিনি। প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগরের উচ্চ জোয়ারে ভাঙনের কবলে কক্সবাজার সৈকতের ঝাউবন। এতে হুমকিতে সমুদ্র সৈকত ও আশপাশের প্রকৃতি পরিবেশ। ভাঙন রোধ সহ ঝাউ গাছ রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। বৃক্ষরোপণ সহ সৈকত রক্ষায় নানা পরিকল্পনা নিয়েছে বন বিভাগ। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো বিদ্যুৎ চালিত গাড়ি উৎপাদনের নতুন কেন্দ্র হয়ে উঠেছে। চীনা নির্মাতা বিওয়াইডি সহ বিশ্বের নামী কোম্পানিগুলো সম্প্রতি এই অঞ্চলের নীতি সুবিধা ও সস্তা শ্রম কাজে লাগিয়ে কারখানা স্থাপনের ঘোষণা দিয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার ইলন মাস্ক মালিকানাধীন টেসলার বিনিয়োগ পরিকল্পনা থাকলেও সম্প্রতি তা থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি। থাইল্যান্ড ও অন্য দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলো ইভি প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা স্থগিত করেছে টেসলা।
থাই নিউজ পোর্টাল দ্য নেশনের প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে চার্জিং পরিষেবা বিকাশে কাজ করছে প্রতিষ্ঠানটি, তাই গাড়ি কারখানা স্থাপনের বদলে চার্জিং পরিষেবার দিকে মনোযোগ বাড়াতে চায় কোম্পানিটি। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। ইসলামী দলগুলোকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কেমন বাংলাদেশ চাই শীর্ষক মত বিনিময় সভায় উলামা মাশায়েখরা এই কথা বলেন। তারা আরো বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য যে কাঠামো পরিবর্তন প্রয়োজন সংবিধান পরিবর্তনের মাধ্যমে সেই ব্যবস্থা করার আহ্বানও জানান তারা। প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, পরিবর্তনের বাংলাদেশ গড়ে তুলতে ব্যক্তি পর্যায় থেকে এর শুরু করতে হবে। কে এমপি কে মিনিস্টার এটা আমাদের দেখার বিষয় নয়। আমরা সবাই মাজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে। যে অন্যায় করবে অন্যায়ের বিরুদ্ধে, যে ন্যায় করবে আমরা তার পক্ষে। কি আমার দল করে, কি আমার বিরোধী, এই ভেদাভেদ আমরা চাই না। আমরা চাই সবাই আমরা অন্যায়ের বিপক্ষে থাকবো, ন্যায়ের পক্ষে থাকবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহতদের স্মরণে শোক সভা করেছে বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীরা যতদিন রাজপথে থেকে রাষ্ট্রের দায়িত্ব পালন করবে ততদিন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। শোকসভা শেষে রাজধানীতে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় দেশে বিভিন্ন স্থানে মন্দির, গির্জা সহ ধর্মীয় উপাসনালয় পাহারা দিচ্ছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। রাজধানীর শাহিনবাগ মন্দির পরিদর্শন করে বিএনপি নেতারা বলেন, ধর্মীয় স্থাপনায় হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। বিএনপি নেতা তাফিদ আওয়াল ও সাইফুল আলম নীরব সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। এবার খেলার খবর। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমবারের মতো মন্ত্রণালয়ে আসলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ইতিমধ্যে দেশের ক্রীড়াঙ্গনের দুই জনপ্রিয় সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ফুটবল ফেডারেশন সহ অন্যরা অভিনন্দন জানিয়েছেন নতুন উপদেষ্টাকে। প্রথম দিনে নানা বিষয় নিয়ে আলোচনা থাকলেও নারী টি-20 বিশ্বকাপ আয়োজন নিয়ে উদ্বেগের কথা জানান তিনি। বিসিবি সভাপতি নাজমুল হাসানের অনুপস্থিতিতে বোর্ডের কার্যক্রম ও বিশ্বকাপ আয়োজনে পরিচালকরা নিয়মের মধ্যে থেকে কিভাবে কাজ করতে পারবেন সে বিষয়ে নির্দেশনা নিয়ে পরামর্শ চেয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য আমাদের নারী বিশ্বকাপটা আমাদের বাংলাদেশে ভেন্যু হওয়ার ক্ষেত্রে একটু হুমকির মুখে আছে। বিসিবির সাথে কথা বলেছি, যেই ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করা। সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে। আমি আজকেই যমুনাতে গিয়ে ইউনুস স্যারের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন এবং স্টেট লেভেল থেকে সিকিউরিটিটা আমরা এনশিওর করব। আমরা ইউএনের সাথেও কথা বলবো যাতে তারা সাজেস্ট করে কিছু দেশের ট্রাভেল রেস্ট্রিকশনস আছে সেগুলো যাতে সমাধান করা যায়। সংবাদ শেষ করব সবশেষে সুপারফেস ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের আরো দুই উপদেষ্টা ও প্রধান বিচারপতি। বঙ্গভবনে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি। আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পক্ষে সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রথম অফিস। ন্যায় প্রতিষ্ঠা ও বাজারের অশুভ সিন্ডিকেট দূর করার অঙ্গীকার। বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগ দেওয়ার নির্দেশ। মানুষ মারতেই পুলিশের হাতে মরণাস্ত্র তুলে দেওয়া হয়েছিল মন্তব্য। 1 মাসের মধ্যে শুরু হচ্ছে না এইচএসসি ও সমমানের পরীক্ষা। মন্ত্রণালয়ের নির্দেশনা আসলেই শুরু হবে মাধ্যমিকের শিক্ষা কার্যক্রম।
চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই অনলাইন.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।